স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম জান্নাত অর্থী। নিরাপদ সড়কের দাবিতে আজ আবারও রাজপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে রামপুরায় প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে রামপুরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, শিক্ষার্থীদের অনেক দাবি কিন্তু এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে, তো শিক্ষার্থীরা আসলে নতুন কি দাবি নিয়ে রাস্তায় নেমেছে আবার? মূলত অর্থে তারা রাস্তায় নেমেছে 11 দফা যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে, এবং তারা বলছেন যে তাদের দুই নিহত যে ছাত্র মাইনুদ্দিন এবং নাইম, তাদের দুজনের নামে দুটি ফুট ওভার ব্রিজ, একটি গুলিস্তানে এবং একটি এই রামপুরা ব্রিজে, এখানে দুটি ফুট ওভার ব্রিজ করা তারা দাবি জানিয়েছেন। এবং সেই সঙ্গে তারা বলছেন যে নিহত দুই পরিবার, সেই দুই পরিবারের কাছে তারা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। মূলত কিছুক্ষণ এই রাস্তা বন্ধ করা ছিল, অবরোধ করে রাখা হয়েছিল, এখন আবার সেই রাস্তা খুলে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে আসলে এখানে খানিকটা উত্তেজনা তৈরি হচ্ছে পুলিশের সঙ্গে। পুলিশ সদস্যরা যখন তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলা হচ্ছে, তখনই এখানকার আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন, কিংবা কোনো বাসের চালকরা যখন ব্যাপকভাবে যানবাহন চলাচল করেন তখনও কিন্তু তাদের যানবাহনগুলোকে আটকে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এখানকার এই পরিস্থিতিতে পুলিশ এখন এক পাশে চলে গেছে এবং পুলিশ বারবারই তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে। আমরাও এই আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে জানবার চেষ্টা করেছি ঢাকার অন্যান্য জায়গায় শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে গিয়েছে, ক্লাসে ফিরে গেছে, এখানকার আন্দোলনকারীরা কেন যাচ্ছেন না সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলেছি। তারা তাদের বক্তব্য, তারা যে 11 দফা দাবি জানিয়েছে সেই 11 দফা দাবি পুরোপুরি বাস্তবায়ন হওয়ার পরেই মূলত তারা এখান থেকে সরে যাবেন, এবং সেই জন্যই মূলত তারা আন্দোলন করছেন। এবং আগামীকাল নতুন করে তারা নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত রামপুরা ব্রিজে তারা লাল কার্ড প্রদর্শন করবেন। সড়কে অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে তারা সেই কর্মসূচি ঘোষণা করেছেন, এবং তারা বলছেন যে আগামীকাল যেহেতু ইন্টারমিডিয়েটের পরীক্ষা রয়েছে, যার ফলে তারা কর্মসূচি অনেকটা সংক্ষিপ্ত করে নিয়ে আসা হয়েছে। আজকের কর্মসূচি তারা সংক্ষিপ্ত করে ফেলেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে চলে যাবেন, কারণ কিছুক্ষণ পরে জুমার নামাজ শুরু হবে, যার ফলে তারা এখান থেকে আজকে কর্মসূচি তারা সমাপ্ত করে যাচ্ছেন। এই ছিল এখানকার সবশেষ কর্ম। অর্থী, শাকিল, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী আরিফিন শাকিল যুক্ত হয়েছিলেন রামপুরা থেকে। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে কৃষক দল। সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এখানে প্রতি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, যন্ত্র করছেন। এই একটা অবস্থার মধ্যে আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের দায়িত্ব হচ্ছে প্রধান, আমাদের কাছে জেগে উঠতে হবে এবং এই দুরাত্মা, এই দুঃশাসনকে পরাজিত করে সত্যিকার অর্থেই আমাদেরকে একটা ন্যায়, সত্য, সুন্দর গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে হবে, রাজ্য প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে, দেশ নেত্রীকে মুক্ত করে তাকে ফিরিয়ে আনতে হবে, আমাদের তারেক রহমান সাহেবকে ফিরিয়ে আনতে হবে। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া দেশ নেত্রী বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। দক্ষিণ আফ্রিকায় সংক্রমণ বাড়ছে উদ্বেগজনক হারে। তবে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পদক্ষেপের সমর্থন দিচ্ছে না দেশটির প্রেসিডেন্ট। লকডাউনের পথে হাঁটার পরিকল্পনাও করছে না যুক্তরাষ্ট্র। এদিকে ওমিক্রনের মোকাবেলায় বুস্টার ডোজকেই গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছে ব্রিটেন। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। ওমিক্রনের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে দক্ষিণ আফ্রিকায়। রয়টার্স জানায়, গেল 2 সপ্তাহে দেশটিতে সংক্রমণের সূচকীয় বৃদ্ধি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গেল মাসে যেসব ভাইরাসের জিনোমের ক্রম তৈরি হয়েছিল তার 74% ছিল নতুন ভ্যারিয়েন্টের। তবে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলছেন, ওমিক্রনের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তটি হবে অবৈজ্ঞানিক। বৃহস্পতিবার অমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে শীতকালে মোকাবেলার কর্মপরিকল্পনা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি লকডাউন। সকলের সম্মিলিত পরামর্শেই এই পরিকল্পনাটি তৈরি করেছি আমরা, যাতে শাটডাউন বা লকডাউন নয়, বরং আরও জোরদার টিকাদান কর্মসূচি, বুস্টার ডোজ এবং শনাক্ত
শনাক্তকরণ পরীক্ষা যুক্ত করা হয়েছে। নরওয়েতে অর্ধশতাধিক মানুষের দেহে শনাক্ত হয়েছে অমিক্রন। ফলে কিছু বিধিনিষেধ পুনরায় আরোপ করার পরিকল্পনা করেছে দেশটি। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, যারা করোনার ভ্যাকসিন নেননি তাদের চলাফেরার ওপর দেয়া হবে লকডাউন। এদিকে বৃহস্পতিবার করোনা টিকার বুস্টার ডোজ নিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সাথে অন্যদেরও অমিক্রন থেকে বাঁচতে বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিবির আমিন, নিউজ 24। সার সংকটে বিপর্যস্ত দেশের কৃষি। 1100 টাকা বস্তার টিএসপি সার বিক্রি হচ্ছে 2200 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত হচ্ছেন। জয়, আপনার কাছে জানতে চাই, সার সংকট নিয়ে কৃষক যারা রয়েছেন তারা কি বলছেন? দর্শক, আমরা সংযুক্তি স্থাপনের চেষ্টা করছি। দর্শক, আমরা সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের সঙ্গে আবারও যুক্ত হব। চলে যাচ্ছি অন্য প্রসঙ্গে। মরা তিস্তার বুকে এখন সবুজের সমারোহ। বন্যার ধকল কাটিয়ে সোনালী ফসল চাষাবাদে চলছে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা। যদিও পানির অভাব, সার আর শ্রমিক সংকটে কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। তাই দাবি উঠেছে কৃষকদের সরকারি প্রণোদনার আওতায় আনার। আর কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে তারা। রেজাল করিম মানিকের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জলে ভেসে গেছে বাদল মিয়ার স্বপ্নের ফসল। এরপর ঋণের জালে আটকা পড়লেও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় তিস্তাপাড়ের এই কৃষক নতুন করে শুরু করেছেন চাষাবাদ। বাদল মিয়ার মতোই রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছার 53 চরের কৃষকরা বন্যার ধকল কাটিয়ে উঠতে ব্যস্ত সোনালী ফসল চাষাবাদে। তাই যৌবনহারা তিস্তার বুক ভরে গেছে সবুজে সবুজে। রক্তঘামের এই ফসলে ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখলেও কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ডিজেল ও সারের দাম আর শ্রমিক। আবার পানি সংকট তো আছেই। পানির দাম বাড়া, ডিজেলের কারণে পানির দাম বাড়া, এবং সার বস্তা পিছু 200-250 টাকা করে বেশি, সেও সার পাওয়া যাচ্ছে না। যে ক্ষয়ক্ষতিগুলি হয়ে গেছে, মানুষ সবাই ধ্বংস হয়ে যায়, সবার একেবারে মরণ অবস্থা হয়ে গেছে। এই যখন পরিস্থিতি, তখন সরকারি সহায়তার দিকে তাকিয়ে কৃষকরা। আগে আলু লাগাইছিলাম, ওরা আলু কুমড়া হলে সব বন্যায় বিলীন হয়ে গেছিল, সব শেষ, ওগুলো কিছু পাইনি, অনেক টাকা লস হয়ে গেছে। এখন আবার পানির সংকট, এই পানির এখন আমরা কি করে চলতে পারি? সারের অভাব, সারের দাম, কৃষকদের খুব অসুবিধা। কৃষক আন্দোলনের নেতারাও বলছেন চাষিদের সরকারি প্রণোদনার আওতায় আনা এখন সময়ের দাবি। দ্রুত এই চরের কৃষক এবং কৃষিকের পুনর্বাসনের জন্য তাদের পর্যাপ্ত পুনর্বাসনের সহায়তা স্কিম নিয়ে দাঁড়ানো উচিত। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এই বন্যা ক্ষতিগ্রস্ত চাষিদের যদি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা আমাদের অঞ্চলে বা জেলাতে এই চাষিরা এই সুযোগ পাবে। তিস্তাপাড়ের কৃষিতে জড়িয়ে আছে কয়েক লক্ষ মানুষের জীবন জীবিকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, যেমনটা এর আগেই বলছিলাম, সার সংকটে বিপর্যস্ত দেশের কৃষি। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। এই সার সংকটের কারণ হিসেবে কৃষকেরা কি বলছেন? ধন্যবাদ অর্থী। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি সার কিন্তু আমদানি করা হচ্ছে, আর দেশীয় যে কারখানাগুলো আছে সেই কারখানাগুলোতে সারের উৎপাদন অনেকটা বেড়েছে। কিন্তু আপনি জানেন যে এই মৌসুম বলতে যে শীত মৌসুম আসলে বিভিন্ন যে বাগানগুলোতে আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সার প্রয়োজন হচ্ছে, যেহেতু কিন্তু আসলে সবজির বাগান করতে সারের প্রয়োজন হচ্ছে। তার কারণে কিন্তু আমরা দেখছি সারের যে চাহিদা যেমনটা বেড়েছে, তেমনিভাবে কিন্তু আসলে যে সারের দাম বাড়িয়ে দিয়েছে একটা সিন্ডিকেট। এখানে যারা আছে তাদের সাথে আমরা কথা বলবো। এখানে যারা আছে তাদের সাথে একটু আগে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছে সার কিনতে গেলে কিন্তু দেখা যাচ্ছে সার পাচ্ছে না, এরকম অভিযোগ তাদের রয়েছে। আমি একটু কথা বলতে যাচ্ছি, কি কি সার আপনারা ব্যবহার করছেন? লাল, সাদা, টিএসপি,
এখন তো সারের দাম বাড়তি, আমরা মানে খেতে যেগুলো দিচ্ছি এখন তো সার পাচ্ছি না, অনেক সারের দরকার। তারপরে কত করে বিক্রি করছে? সার তো এখন বিক্রি করতেছে যে আগে বস্তা ছিল 1400 টাকা, এখন বিক্রি করছে যে 2200 টাকা 2300 টাকা, মানে হ্যাঁ টিএসপির দাম সবগুলো বাড়তি। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন টিএসপির সারের দামেই সবচেয়ে বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে ইউরিয়া সারের দামও কিন্তু অনেকটা বেশি। তো সব মিলিয়ে বলা যায় সারের দাম কিন্তু একেবারে তারা বাড়িয়ে নিচ্ছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, কোন কোন সারের দাম সবচেয়ে বেশি বাড়ছে? সবচেয়ে বেশি টিএসপি সারের দাম বেশি বাড়তি। এখন প্রচুর বাদে আর বিদেশিটা পাওয়া যাইতেছে না, আর বাংলাদেশিটার মধ্যে যদি পাওয়া যাইতেছে দাম একটু প্রচুর দিতেছে। সার কি আছে কিনা? সার বাজারে মনে করেন বাংলাদেশিটা আছে, আর ওটা একটু যদিও থাকে তার প্রচুর দাম নিতেছে, আর ওটা বেশিরভাগ পাওয়া যাইতেছে না আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি অবশ্যই অতি বুঝতে পেরেছেন এখানে যারা কৃষক আছে তারা কিন্তু আসলে যে ক্ষেতগুলো আছে সেখানে কিন্তু কাজ করছেন, তারা সার ব্যবহার করতে হচ্ছে কিন্তু সার পাচ্ছে না বলে এমন অভিযোগ রয়েছে। যেখানে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু সারের দাম অনেক বেশি বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে অত্তির কাছে। ধন্যবাদ জয় আপনাকে। আমাদের সাথে সহকর্মী নয়ন বড়ুয়া জয় যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। এবারে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। বিজয়ের 50 বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে 26 বছর, যা প্রতিনিধিত্ব করে সমগ্র স্বাস্থ্য সেবাকে। বিশ্বনন্দিত কমিউনিটি ক্লিনিক, ইপিআই কার্যক্রম, স্বাস্থ্য সূচকে অভাবনীয় সাফল্য আর অবকাঠামোগত উন্নয়ন তো আছেই, সাথে যোগ হয়েছে প্রযুক্তিগত চিকিৎসাও। তবে প্রান্তিক পর্যায়ে চিকিৎসা দেওয়াটা এখনও চ্যালেঞ্জ। স্বাস্থ্য খাতে 50 বছরের প্রাপ্তি অপ্রাপ্তির বাকিটা থাকছে রিশাদ হাসানের রিপোর্টে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশব্যাপী থানা হেলথ কমপ্লেক্স গঠনের পরিকল্পনা করেন। 3 লাখ মানুষের জন্য তখন ছিল একটি করে হেলথ কমপ্লেক্স। বিজয়ের 50 বছরে দাঁড়িয়ে সেই দেশে এখন প্রতি 6000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক। জনস্বাস্থ্য বিবেচনায় যা একটি বৈপ্লবিক পরিবর্তন। শুধু তাই নয়, গেল 50 বছরে বাংলাদেশের স্বাস্থ্যসূচকও চোখে পড়ার মতো। কমেছে মাতৃ ও শিশু মৃত্যু হার, পোলিও, কলেরা, ধনুষ্টঙ্কর, বসন্ত মুক্ত হয়েছে বাংলাদেশ। স্বয়ংসম্পূর্ণ হয়েছে ওষুধ শিল্পে, যা রপ্তানি হয় বিশ্বে 150টিরও বেশি দেশে। জনবহুল দেশ হওয়া সত্ত্বেও নিয়ন্ত্রণে এনেছে প্রজনন হার। বিশ্বে ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে ইপিআই সম্প্রসারিত টিকা কার্যক্রমেও। আরও যোগ হয়েছে অজ্ঞাত রোগ শনাক্ত ও জিনোম সিকোয়েন্স সহ জটিল সব গবেষণায়। 50 বছরের দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে অটোমেশন, রোবোটিক সার্জারি সহ আধুনিক চিকিৎসা ব্যবস্থার। ভবিষ্যতে রোবোটিক সার্জারি হবে, এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে, আমার এখান থেকে অটোমেশনের মাধ্যমে সমস্ত ডাটা সারা বিশ্বে আমরা ভবিষ্যতে রপ্তানিও করতে পারবো। স্বাস্থ্য খাতে অবকাঠামোগত উন্নয়নগুলোতে প্রান্তিক পর্যায়ের মানুষের সেবা নিশ্চিত করাকে জরুরি বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো এবং একই সাথে স্বাস্থ্য সেবা ব্যবস্থা যেন বলতে যেন শুধু চিকিৎসা সেবা ব্যবস্থা বোঝায় সেটা না করে স্বাস্থ্যের পূর্ণাঙ্গ রূপায়ণ করা উচিত। কারিগরি দিক বিবেচনায় দেশের বর্তমান স্বাস্থ্যসেবার গতি আনতে মন্ত্রণালয়, অধিদপ্তর ও চিকিৎসকদের মাঝে যোগাযোগ স্থাপন গুরুত্বপূর্ণ বলে মনে করেন চিকিৎসক সংগঠনগুলো। আন্তঃকাটার বৈষম্যটা দূর করতে হবে এই সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক কিছু আমরা টার্গেটে পৌঁছতে পারতেছি না, সেই জায়গাগুলোর আমাদের বড় চ্যালেঞ্জ। থানা হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা বিপ্লব থেকে ভ্যাকসিন হিরো, সকল অর্জনের পর ডিজিটাল স্বাস্থ্যসেবা স্বপ্ন দেখাচ্ছে নতুন বাংলাদেশের। গুটি বসন্ত, কলেরা বা ডায়রিয়া, গেল 50 বছরে বাংলাদেশ অতিক্রম করেছে এমন বেশ কিছু মহামারী। বর্তমানে বাংলাদেশ অতিক্রম করছে ভয়াবহ মহামারী করোনা। এই করোনা জয় করে ভবিষ্যতে রোবোটিক সার্জারি, অটোমেশনের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ডিসেম্বর মাসে মুক্তিবাহিনীর একের পর এক হামলায় পাক হানাদাররা দিশেহারা। ৭১ এই মাসের শুরুর দিক থেকে বাংলাদেশে প্রায় সবখানে মুক্তিযোদ্ধারা বিজয়ীর বেশে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। এই দিনেই ভারতে বিমান হামলা চালায় পাকিস্তান। ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ কমান্ড। শুরু হয় মুক্তিযুদ্ধের চূড়ান্ত অধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। সহায়তা করেंगे, বাংলাদেশ के लोगों की मदद करेंगे। 3 ডিসেম্বর দিনটি ছিল শুক্রবার।
এদিন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বিশাল জনসভায় ভাষণ দিচ্ছেন। ঠিক সে সময় ভারতের বিভিন্ন বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা শুরু হয়। অবিলম্বে তিনি দিল্লি ফিরে যান। ভারতে জারি করা হয় জরুরি অবস্থা। ঘোষিত হয় বাংলাদেশ ভারতের যৌথ কমান্ড। পাকিস্তানের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধকে পাক ভারতের মধ্যকার যুদ্ধ বলে চালিয়ে দেওয়া। তবে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানান, বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদে যে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে তারা ভেটো দেবে। ভারতীয় সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধের সমন্বয়ে গঠিত মিত্র বাহিনীর আক্রমণে কোণঠাসা হতে থাকে হানাদাররা। ৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে বরগুনা শত্রুমুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় বরগুনার বিভিন্ন জায়গায় পাক হানাদার বাহিনী নির্যাতন আর গণহত্যা চালায়। এদিন মুক্তিযোদ্ধারা নোয়াখালীর মাইজদি, সোনামুড়ি, কুমিল্লার মিয়াবাজার দখলে নেয়। আর বিজয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যায় বাঙালিরা। মাসুদ রানা, নিউজ 24। একজন শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে অচলাবস্থা তৈরি হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষক সমিতি সহ বেশিরভাগ শিক্ষকের দাবি, কিছু শিক্ষার্থীর মানসিক নির্যাতনের কারণে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় দায়ীদের বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কারের দাবিতে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করতে সিন্ডিকেটের জরুরি সভা চলছে। এছাড়া এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে ছাত্রলীগও। সকালে তারা 5 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে উপাচার্যের কাছে। নগদের সৌজন্যে এবারে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। বগুড়ায় মরুভূমির 3 ফল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন শোয়েব সাদিক নবীন নামে সিঙ্গাপুর ফেরত এক যুবক। তার সফলতা দেখে বিদেশি ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। বাণিজ্যিকভাবে চারা উৎপাদন এবং মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুরের শোয়েব সাদিক নবীন চলতি বছরের সেপ্টেম্বর মাসে তুরস্ক থেকে 3 গাছের 600 চারা সংগ্রহ করে 2 বিঘা জমিতে রোপণ করেন তিনি। চারা রোপণের 3 মাসের মধ্যেই গাছে ফল ধরেছে। শোয়েব সাদিক নবীন জানান, 1 বিঘা জমিতে 3 ফল উৎপাদনের খরচ 2 লাখ টাকা হলেও বছরে ফল ও চারা বিক্রি করে 6 থেকে 8 লাখ টাকা আয় করা সম্ভব। যারা টাকা খরচ করে বাইরে যাচ্ছে, অনেকগুলো টাকা খরচ করে বা সরকারি চাকরির পিছনে ছুটতেছে, তাদের জন্য বাইরে যেতে না হয় বা সরকারি চাকরির জন্য যেন হোপলেস না থাকে, অল্প টাকা বিনিয়োগ করে সুন্দর বাগান করে দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে আমাদের, যেখান থেকে মান্থলি ফিক্সড একটা ভালো একটা ইনকাম তারা যেন পায়, সেই চিন্তাধারা থেকে আমরা কিন্তু শুরু করি। তার সফলতা দেখে বিদেশি এই ফল চাষে আগ্রহী উঠছেন অনেকে। এই ফল বাগান আমি কোনোদিন দেখিনি, আমার দেখে খুব ভালো লাগলো। আর এই ফল খাতেও খুব সুস্বাদু। অল্প দিনের মধ্যে চমৎকার গাছ বড় হয়েছে এবং ফল আছে, এটা দেখে আসলে আমার ইচ্ছা হচ্ছে এরকম একটা বাগান করার। সংশ্লিষ্টরা জানান, 3 গাছে কোনো রকম রাসায়নিক সার দিতে হয় না। রোপণ করা গাছগুলোর মাটি বেলে ও দোআঁশ মাটির সংমিশ্রণ হলেও এই আবহাওয়ার সঙ্গে এখন মানিয়ে নিয়েছে 3। এখন বাণিজ্যিকভাবে চারা উৎপাদন ও মাঠ পর্যায়ে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে। কৃষক ভাইদের যদি কেউ ওনার থেকে চারা নিয়ে বাসে দেখে যদি এটা চাষাবাদ করেন, আমরা তাদেরকে প্রযুক্তিগত সহায়তাগুলো দিয়ে যাব। ভবিষ্যতে কিন্তু 3 শুধু না, আমি বলবো আরো যে বিদেশি ফল যেগুলো আছে আমাদের দেশের আবহাওয়া মাটির সাথে খাপ খায়, সেগুলো চাষ করে কৃষক ভাইরা আরো বেশি লাভবান হতে পারবে। সম্ভাবনাময় এই ফলটি বাণিজ্যিকভাবে চাষ করা গেলে দেশে বেকারত্ব হার কমে আসবে। একই সঙ্গে রপ্তানির মাধ্যমে পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।